হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, তোদের মন শরীর খুব ভালো আছে। আমরা লাস্ট লেকচারে আমরা কি বলছিলাম যে এখন থেকে কিছু তোদের যে সামনে এক্সামিনেশন আসছিল, ইউনিভার্সিটির এক্সামিনেশন, এই ইউনিভার্সিটির এক্সামিনেশনের জন্য আমরা কিছু প্রবলেম সলভ করব, অ্যাসাইনমেন্ট দেখবো, সাজেশন দেখবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করব। যে কোশ্চেনগুলো থেকে তোদের সমস্ত কোশ্চেন কমন পাবি আমি গ্যারান্টি দিতেছি। তো এই যে কোশ্চেনগুলো আমাদের অনেকগুলো কোশ্চেন সলভ করব, কোশ্চেনগুলো এক এক করে একটা একটা করে আমরা কি করি সলভ করা শুরু করি। আর এগুলার সমস্ত কিছু পিডিএফ নোটস অ্যাসাইনমেন্ট যা কিছু আছে সবকিছু হচ্ছে ফিজিইজির যে অ্যাপ আছে, ফিজিইজির অ্যাপের ভিতরে পাওয়া যাবে। অ্যাপের ভিতরে সবকিছু দেওয়া আছে। ওকে? চল তাহলে আজকে আমাদের হচ্ছে ভিডিও সলিউশনস গুলা দেখার চেষ্টা করি, অ্যাসাইনমেন্ট গুলা। তোদের আগেও অনেকবার বলছি এইখানে কি করব আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলা প্রত্যেকটা কোশ্চেন নেব, সেই কোশ্চেন গুলা নিয়ে এখানে ডিটো সলভ করব। একটা একটা করে ভিডিও সলিউশনস দেব। এবং তাদের যদি কারো যদি এমন টাইম না থাকে তোরা কি করতে পারিস হচ্ছে এটার যে পিডিএফ গুলো আছে, নোটস এর পিডিএফ, ভিডিও দেখার জন্য টাইম না থাকে তাহলে নোটস এর পিডিএফ গুলো তোরা কি করতে পারিস দেখে নিতে পারিস। ওকে? আর নয়তোবা ভিডিও সলিউশন দেখলে এখানে ভিডিও সলিউশন দেখতে পারিস। আর ভিডিও সলিউশনস এর মধ্যে কিন্তু যে কোশ্চেনটা থাকবে সেটা তো পড়াবো, সঙ্গে সঙ্গে ওইটা নিয়ে ডিসকাশনও হবে। ওকে? তো ভিডিওগুলোর মধ্যে এমন হবে কোশ্চেনটা এবং কোশ্চেনটা রিলেটেড ডিসকাশন হবে। আর নোটস এর ভিতরে যেটা পাবি সেটা হচ্ছে শুধু এক্সামে একটা কোশ্চেন আসলে ওই কোশ্চেনটার নাম্বার অনুযায়ী কতটা লিখতে লাগবে সেটা কি আছে হচ্ছে নোটস এ লেখা আছে। ওকে? চল তাহলে স্টার্ট করি। আজকে দেখ ফার্স্ট কোশ্চেন, তোদের প্রথম দিন আমি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দিয়ে স্টার্ট করতেছি। তো যদি প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দেখি, প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন দেখার চেষ্টা কর। ওকে? দেখ কেমন কোশ্চেন আছে তোদের প্রিভিয়াস ইয়ারে। তাহলে কিছু কোশ্চেন আমরা থার্মোডায়নামিক্স থেকে কিছু কোশ্চেন ওঠাচ্ছি, কিছু কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলছে? ফার্স্ট কোশ্চেন বলছে রাইট ডাউন দ্য কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার। কাইনেটিক ইন্টারপ্রিটেশন অফ টেম্পারেচার কি হবে? আমরা জানি যে যেকোনো যদি আমরা গ্যাস নেই, সাপোজ একটা গ্যাস নিলাম বা কোনো একটা সাবস্টেন্স নিলাম, সেই গ্যাসের যে মলিকুলস গুলো আছে, সেই গ্যাস মলিকুল গুলার এভারেজ কাইনেটিক এনার্জি কি দেয় হচ্ছে এভারেজ কাইনেটিক এনার্জি যদি দেখি, এভারেজ কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আসে হাফ কেবিটি। ওকে? আর যদি আমরা থ্রি ডাইমেনশনালে দেখি, ইন জেনারেল টার্ম দেখি, তাহলে কত আসবে হচ্ছে 3/2 কেবিটি। দ্যাট ইজ আমাদের এভারেজ কাইনেটিক এনার্জি কিসের প্রপোর্শনাল টু হচ্ছে টেম্পারেচারের প্রপোর্শনাল হচ্ছে 3/2 কেবি। এইটা তো হচ্ছে কনস্ট্যান্ট, টেম্পারেচারের প্রপোর্শনাল হচ্ছে। তার মানে কোনো একটা সিস্টেমের এই যে টেম্পারেচার কি রিপ্রেজেন্ট করে? টেম্পারেচার রিপ্রেজেন্ট করে ওই সিস্টেমটার কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা বলতে পারি এই যে কোনো একটা গ্যাসিয়াস সিস্টেম আছে, গ্যাসিয়াস সিস্টেমটার যতগুলা মলিকুলস আছে সেই মলিকুলস গুলার যে মাইক্রোস্কোপিক লেভেলের মাইক্রোস্কোপিক লেভেলের যে ইনফরমেশন আছে সেটা ম্যাক্রোস্কোপিক প্যারামিটার টেম্পারেচার দ্বারা কি করতে পারছি আমরা প্রকাশ করতে পারছি, এক্সপ্লেন করতে পারছি। বুঝছিস কথাটা? কারণ টেম্পারেচার জিনিসটা কি দেখতেছি, এই যে টেম্পারেচার কি রিপ্রেজেন্ট করলো? এভারেজ কাইনেটিক এনার্জিকে রিপ্রেজেন্ট করলো। এভারেজ কাইনেটিক এনার্জি মানে কি হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার দেখতেছি। অর্থাৎ আমরা কি করতেছি ওটার হচ্ছে ম্যাক্রোস্কোপিক লেভেলে দেখতেছি। কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের যে টেম্পারেচার যখন দেখি ওটা হচ্ছে মাইক্রোস্কোপিক জিনিস আছে। ওকে? তাহলে এটার নোটসটা এটার একবার দেখে নে। তো অ্যানসারটা কি হতে পারে? তাহলে টেম্পারেচার ইজ এ, মাথায় রাখি যে ম্যাক্রোস্কোপিক মেজার অফ, লিখে দিতেছি একটা। ওকে? তাহলে টেম্পারেচার ইজ এ ম্যাক্রোস্কোপিক, ওকে, মেজার অফ এভারেজ কাইনেটিক এনার্জি। এভারেজ কাইনেটিক এনার্জি, ওকে, অফ দ্য মাইক্রোস্কোপিক particles of substance of substance। তো এই জিনিসটাকে কি করতেছে? রিপ্রেজেন্ট করতেছে। এর যদি অ্যান্সারটা দেখিস এমন কেমন করে লিখবি সুন্দরভাবে যাতে ফুল মার্কস পাস। এর জন্য আমি তোদের নোটসে অ্যান্সার গুলো দিয়ে দিতেছি এক্সামে। এখানে তো আমি বোঝাবো, এখানে তো আর ডিটেইলসে লেখাবো না। বাট এগুলার ডেফিনিশন কেমন করে হবে, এদের ভাষাগুলা কেমন করে হবে, কেমন করে নোটসটা হবে, এগুলা তোরা কিন্তু
ফিজিক্সের যে অ্যাপ আছে অ্যাপের নোটসে তোরা পাওয়া যাবে। আমি তোদের নোটসটা দেখাচ্ছি, একটা নোটস তোদের দেখাই দিতেছি। এগুলোর অ্যান্সার গুলা কেমন করে লিখতে লাগে। অ্যান্সার গুলা যদি চাস আমি তোদের একবার ওয়েট কর, আমি একটু অ্যান্সারটা দেখাই দিতেছি। সাপোজ তোদের আমি একটা অ্যান্সার দেখাই দিতেছি। ওকে। তাহলে এই অ্যান্সারটা দেখতে পাচ্ছিস? এমন করে অ্যান্সার গুলো লিখবি। ওকে? দেখছিস? দে তো ফিজিক্সের যে অ্যাপ আছে অ্যাপের ভিতরে পিডিএফ পাওয়া যাবে। এখানে এমন করে প্রত্যেকটা অ্যান্সার দেওয়া থাকবে। তোরা অ্যান্সার গুলো দেখে তাহলে বুঝতে পারবি যে এক্সামে কেমন করে অ্যান্সার গুলো লিখতে লাগে। এমন করে সবকিছু হচ্ছে দেওয়া থাকবে। ওকে? তো এগুলো থাকবে, এখানে আমি বোঝাবো আর অ্যাপের ভিতরে হচ্ছে অ্যান্সার গুলো প্রোভাইড করে দেব, সেগুলো তোরা দেখে নিতে পারিস। ওকে? এবার আমরা কোশ্চেনে ফিরে আসি। কোশ্চেন নাম্বার 2 কি বলছে? কোশ্চেন নাম্বার 2 পর কোশ্চেন নাম্বার 2 তে বলছে হোয়াট ডু ইউ মিন বাই ল অফ ইকুইপার্টিশন এনার্জি? ল অফ ইকুইপার্টিশন এনার্জি কি বলে? ল অফ ইকুইপার্টিশন এনার্জি বলে যে এভরি ডিগ্রি ইন্ডিপেন্ডেন্ট ডিগ্রি অফ ফ্রিডমের রেসপেক্টে কত হচ্ছে হাফ কেভিটি করে এনার্জি থাকবে। ওকে, তাহলে কি হচ্ছে বললাম আবার ল অফ ইকুইপার্টিশন এনার্জি বস এভরি ডিগ্রি অফ ফ্রিডমের রেসপেক্টে করে আছে এভারেজ এনার্জি কত থাকবে হাফ কেভিটি থাকবে। আর ডুলংস পেটিট ল এর সঙ্গে এটার ডিফারেন্সটা কি? ডুলংস পেটিট ল বলে যে এভরি কোয়াড্রেটিক টার্মের রেসপেক্টে করে কত হচ্ছে হাফ কেভিটি এনার্জি থাকবে। তো দুটোর মধ্যে ভালো করে ডিফারেন্সটা বুঝে নিস। কোশ্চেন নাম্বার 3 কি বলছে? কোশ্চেন নাম্বার 3 যদি দেখিস, 3 নাম্বার কোশ্চেন কি বলছে আমি তোদের একটু দেখা দিচ্ছি। কোশ্চেন 3 বলছে যে হোয়াট ইজ ইনভার্সন টেম্পারেচার অফ গ্যাসেস? ইনভার্সন টেম্পারেচার অফ গ্যাসেস কি জিনিস একবার বোঝার চেষ্টা কর। ইনভার্সন টেম্পারেচার হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচার জুল থমসন কোফিশিয়েন্ট কত হয় 0 দেয়। জুল থমসন কোফিশিয়েন্টের ভ্যালু কত আসবে হচ্ছে 0 আসবে। ওকে, তাহলে ইনভার্সন টেম্পারেচার কি জিনিস? ইনভার্সন টেম্পারেচার বোঝার চেষ্টা কর। জুল থমসন কোফিশিয়েন্ট দেয় আমাদের, জুল থমসন কোফিশিয়েন্ট কি দেয়? যে রেট অফ আমাদের টেম্পারেচার চেঞ্জ উইথ রেসপেক্ট টু প্রেসার এট কনস্ট্যান্ট এনথালপি, এটা দেয় হচ্ছে জুল থমসন কোফিশিয়েন্ট। এবার জুল থমসন কোফিশিয়েন্টকে যদি আমরা রিয়েল গ্যাসের ক্ষেত্রে সলভ করি, রিয়েল গ্যাসের ক্ষেত্রে দেখব জুল থমসন কোফিশিয়েন্ট ইকুয়াল টু আছে বি বাই টি সিপি মাইনাস ওকে টিআই মাইনাস টি, হোয়ার এই যে টিআইটা আছে টিআইটাকে বলা হয়েছে ইনভার্সন টেম্পারেচার বলা হয়। টিআই এর ভ্যালু কত হচ্ছে 2a বাই হচ্ছে আরবি, এটাকে কি বলি আমরা? ইনভার্সন টেম্পারেচার বলি। এবার একটা জিনিস বোঝার চেষ্টা কর, যেখানে এ বি কি হচ্ছে রিয়েল গ্যাসের ক্ষেত্রে এটা হচ্ছে ভলিউম কারেকশন টার্ম, আর এটা হচ্ছে একটা হচ্ছে প্রেসার কারেকশন টার্ম, একটা হচ্ছে ভলিউম কারেকশন টার্ম। রিয়েল গ্যাসের ইকুয়েশনটা তোরা নিশ্চয়ই জানিস। রিয়েল গ্যাসের ইকুয়েশন কি হচ্ছে পি প্লাস এ বাই ভি স্কোয়ার আর কত হচ্ছে ভি মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে আর টি। তাহলে এই বিটা কি হচ্ছে ভলিউম কারেকশন টার্ম আর এটা কি হচ্ছে প্রেসার কারেকশন টার্ম। তো এটা গেল। এবার দেখ অ্যাট টি ইকুয়াল টু টিআই অর্থাৎ ইনভার্সন টেম্পারেচারে কত হচ্ছে মিউ এইচ ইকুয়াল টু এখানে বসায় দেয় টি ইকুয়াল টু টিআই বসায় দেয়, তাহলে কত হবে 0 আসে যাবে। তাহলে বি বাই টি ইন্টু সিপি কত টিআই মাইনাস টিআই ইকুয়াল টু কেটে যাবে, তাহলে কত আসবে হচ্ছে 0 আসবে। তাহলে এই অবস্থাটায় 0 কি রিপ্রেজেন্ট করতেছে? এটা হচ্ছে ডেল টি বাই ডেল পি ইকুয়াল টু 0 আসতেছে। এটা রিপ্রেজেন্ট করতেছে সেইখানে কি দেখা যাবে না নেইদার হিটিং ইফেক্ট আর নেইদার কুলিং ইফেক্ট দেখা যাবে। তাহলে আমরা বলতে পারি যে ইনভার্সন টেম্পারেচার হলো সেই টেম্পারেচার যে টেম্পারেচারে জুল থমসন কোফিশিয়েন্ট 0 আসে এবং সেইখানে নেইদার হিটিং অর কুলিং ইফেক্ট ঘটে। ক্লিয়ার হচ্ছে? কারণটা এই যে জুল থমসন কোফিশিয়েন্ট যেটা দেখতে পাচ্ছিস এটা কি আছে পোরাস প্লাক্স এক্সপেরিমেন্ট থেকে। আর পোরাস প্লাক্স এক্সপেরিমেন্টের কাজেই কি? সেটা হচ্ছে হিটিং দেখানো বা কুলিং দেখানো। এবার যদি ইনভার্সন টেম্পারেচারের ক্ষেত্রে দেখি, ইনভার্সন টেম্পারেচারের ক্ষেত্রে এই জিনিসটা দেখতেছি আমরা কি হচ্ছে জুল থমসন কোফিশিয়েন্টের ভ্যালুই 0 আসতেছে। ভ্যালুই যদি 0 আসে তার মানে কি হচ্ছে এখানে না হিটিং দেখাবে না কুলিং দেখাবে। ক্লিয়ার হচ্ছে এতটা জিনিস? ওকে, আর ইনভার্সন টেম্পারেচার সম্বন্ধে আর একটু জিনিস যদি তোদের বলে দেই তাহলে কি বলবো? ইনভার্সন টেম্পারেচার অ্যাবভ আর বিলোতে কি কি হচ্ছে একবার পুরো জিনিসটা বুঝে নে। ওকে, তাহলে বিলো ইনভার্সন টেম্পারেচারে কি হচ্ছে দেখো, বিলো ইনভার্সন টেম্পারেচার, ইনভার্সন
টেম্পারেচার, দ্যাট ইজ দ্যাট ইজ টিআই এর ভ্যালু যদি কি হয়, টি এর ভ্যালু যদি টিআই এর থেকে কম হয়, ইনভার্সন টেম্পারেচার, তাহলে কি আছে, টিআই এর ভ্যালু টি এর ভ্যালু টিআই এর থেকে কম, তাহলে মিউ এইচ কি আসছে, মিউ এইচ গ্রেটার দেন 0, অর্থাৎ মিউ এইচ এর ভ্যালু পজিটিভ। মিউ এইচ এর ভ্যালু যদি পজিটিভ হয়, তার মানে এটা কি রিপ্রেজেন্ট করতেছে বলতে হচ্ছে ডেল টি বাই ডেল পি গ্রেটার দেন 0। এবার আমরা জানি পোরাস ফ্লাক্স এক্সপেরিমেন্টের ক্ষেত্রে প্রেসার সবসময় ডিক্রিজ করে, তাহলে প্রেসার ডিক্রিজ করলে এবার দেখ প্রেসার কি হয়, আমরা জানি প্রেসার ডিক্রিজ করে অর্থাৎ নেগেটিভ হয়। এবার এটা ওভারঅল গ্রেটার দেন 0 মানে এটা কি হচ্ছে পজিটিভ, তাহলে এই রেশিওটাকে পজিটিভ হওয়ার জন্য ডেল্টা টি কেও কি হইতে লাগবে, নেগেটিভ হইতে লাগবে। মনে রাখিস পি তো এক্সপেরিমেন্টালি নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ, এটাকে ওভারঅল পজিটিভ হইতে লাগবে। পজিটিভ হইতে গেলে ডেল্টা টি কেও কি হইতে লাগবে, নেগেটিভ হইতে লাগবে, তাহলে ডেল্টা টি অলসো বি কি হচ্ছে নেগেটিভ। তার মানে এটা কি এফেক্ট শো করবে হচ্ছে কুলিং এফেক্ট শো করবে, কুলিং এফেক্ট। ক্লিয়ার? আর অ্যাবভ ইনভার্সন টেম্পারেচার কি হবে, ইনভার্সন টেম্পারেচার ভালো করে বুঝে নেই একটু। অ্যাবভ ইনভার্সন টেম্পারেচার ক্ষেত্রে টি গ্রেটার দেন কত আসবে হচ্ছে টিআই, অর্থাৎ মিএইচ এখানে কি হচ্ছে টি এর ভ্যালু বেশি, তার মানে মাইনাস বেশি আসছে, তাহলে লেস দেন কত আসবে 0 আসবে, দ্যাট ইজ ডেল্টা টি বাই ডেল্টা পি কত আসবে হচ্ছে লেস দেন 0, দ্যাট ইজ নেগেটিভ। এবার দেখ নাও আমরা জানি এক্সপেরিমেন্টারের ক্ষেত্রে ডেল্টা পি কি হবে নেগেটিভ, তাহলে নিচেরটা নেগেটিভ, ওভারঅল ভ্যালু কি আসতে লাগবে নেগেটিভ আসতে লাগবে, তাহলে ওভারঅল রেশিও নেগেটিভ আনার জন্য নিচেরটা যদি নেগেটিভ হয় উপরেরটাকে পজিটিভ হইতেই লাগবে, তাহলে ডেল্টা টি এর ভ্যালু কত হবে, ডেল্টা টি এর ভ্যালু অর্থাৎ টেম্পারেচার চেঞ্জ কি আসবে পজিটিভ, তার মানে কি দেখাবে হচ্ছে হিটিং এফেক্ট দেখাবে, হিটিং এফেক্ট দেখাবে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল। তাহলে আমরা ইনভার্সন টেম্পারেচার কি বলতে পারি, ইনভার্সন টেম্পারেচার হলো সেই টেম্পারেচার যে টেম্পারেচারে জুল থমসন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু 0, দ্যাট ইজ অ্যাট ইনভার্সন টেম্পারেচার গ্যাস শোস দেয়ার ইজ neither heating or cooling effect, আর below the inversion temperature there is no cooling effect, above the inversion temperature there is no heating effect. ওকে, এইটুকু বুঝছিস, এতটুকু ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন যদি দেখি কোশ্চেন নাম্বার 4 কি বলছে, কোশ্চেন নাম্বার 4 নেট এন্ট্রপি চেঞ্জ অফ এ সিস্টেম ইন কার্নোট ওকে ইঞ্জিন ইজ কত হবে বা কার্নোট সাইকেল ইজ কত হবে। তো কোশ্চেন নাম্বার 4 আমরা জানি কার্নোট সাইকেল একটা কি আছে সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন এন্ট্রপি কত হয় 0 হয়। মাথায় রাখিস কার্নোট সাইকেল কি ছিল, কার্নোট এটা ছিল ওকে, এটা ছিল হচ্ছে কার্নোট ইঞ্জিন, কার্নোট সাইকেল। তাহলে কার্নোট সাইকেল একটা সাইক্লিক প্রসেস, আর সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন এন্ট্রপি কত হবে 0 হবে, কারণটা এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন, অর্থাৎ ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করে। আর এই সিস্টেমটার ক্ষেত্রে দেখ এটা একটা সাইক্লিক প্রসেস, এর ক্ষেত্রে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট কি আছে সেম আছে, তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি কত হবে, চেঞ্জ ইন এন্ট্রপি হচ্ছে এসএফ মাইনাস এসআই ইকুয়াল টু কত হবে হচ্ছে, যেহেতু আমাদের স্টেট ফাংশন দুইটাই হচ্ছে সেম পয়েন্টে আছে তার জন্য এটা ইকুয়াল টু কত আসবে 0 আসবে। বুঝছিস না আবার বলবো, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হচ্ছে ফাইনাল পয়েন্ট ইনিশিয়াল পয়েন্ট সেম হবে, অর্থাৎ এসআই ইকুয়াল টু এসএফ হবে, আর এটা হচ্ছে স্টেট ফাংশন রিপ্রেজেন্ট করে। আর কার্নোট সাইকেল একটা সাইক্লিক প্রসেস, তাদের চেঞ্জ ইন এন্ট্রপি কত হবে হচ্ছে 0 হবে। ওকে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, প্লট দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ অফ মলিকুলার স্পিড টু ডিফারেন্ট টেম্পারেচার ফর টু ডিফারেন্ট টেম্পারেচার। ওকে চল করি, তাহলে কোশ্চেনটা আরেকবার পর, কোশ্চেন কি বলছে আমি দেখে নেই কোশ্চেনটা একবার। বলছে প্লট দ্য ডিস্ট্রিবিউশন কার্ভস অফ মলিকুলার স্পিড ফর টু ডিফারেন্ট টেম্পারেচার, ডিস্ট্রিবিউশন কার্ভ অফ মলিকুলার স্পিড। চল সুন্দর আর একটা কোশ্চেন, এটা কি করি আমরা আচ্ছা সলভ করি। সরি ওকে, আমি তোদের ভিডিওই অফ করে দিছিলাম। এবার কোশ্চেন নাম্বার 5, তাহলে কোশ্চেন নাম্বার 5 শোন, দেখ আমরা যদি ম্যাক্সওয়েলস ইকুয়েশনের এক্সপ্রেশন থেকে স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখি, তাহলে ম্যাক্সওয়েলস বোলসম্যান ডিস্ট্রিবিউশনের স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন কি রিপ্রেজেন্ট করে, নাম্বার অফ পার্টিকেল এনভিডিভি, এটা রিপ্রেজেন্ট করতে হচ্ছে 4 পাই এন
ওকে, মনে আছে তোদের m/2 পাই kb t, এটার পাওয়ার আছে 3/2 ইন্টু কত হচ্ছে ভি স্কোয়ার, আর ই টু দি পাওয়ার ফাংশনটা ইম্পর্টেন্ট, মাথায় রাখিস ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার বাই হচ্ছে 2 kb t ইন্টু কত হচ্ছে ডিভি। এটা হচ্ছে ম্যাক্সওয়েলস বোলসম্যান স্পিড ডিস্ট্রিবিউশন ফাংশন, এটা মনে আছে তোদের। তাহলে এটা যদি দেখিস এটা কিসের উপর ডিপেন্ড করতেছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে, এটা বলছে টু ডিফারেন্ট টেম্পারেচারের ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউশন ফাংশনটা দেখাইতে বলছে। তাহলে এর ডিস্ট্রিবিউশন ফাংশনটা যদি দেখাই আমি ভালো করে দেখ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি সলভ করাচ্ছি। ওকে, এইদিকে কি রাখলাম আমি, স্পিড নিলাম, আর এইদিকে আমি নিলাম হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে এইদিকে কি নিচ্ছি আমি, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে প্রবাবিলিটি ডেনসিটি কি হচ্ছে এনভি। তাহলে দেখ জিরোতে কত হবে, যদি ভি এর ভ্যালু জিরো বসাই পুরো এক্সপ্রেশনটা কত জিরো হবে। তাহলে গ্রাফ কই থেকে স্টার্ট হবে, জিরো থেকে। এইখানে দেখ ভি এর কি আছে স্কোয়ারের গ্রাফ যেমন কেমন করে হয় এমন করে স্কোয়ারের গ্রাফ হয়। ওকে, যেমন ওয়াই ইকুয়াল টু কি শিখছিস, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের গ্রাফ কেমন হয়, এটা এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস, তাহলে হচ্ছে এমন গ্রাফ হয়। তাহলে মাথায় রাখিস ভি স্কোয়ারের জন্য গ্রাফ কেমন হবে, ভি স্কোয়ারের জন্য গ্রাফ এমন হবে। ওকে, ভি স্কোয়ারের জন্য গ্রাফ এমন হলো। এর পরবর্তীতে হওয়ার পর এইদিকে দেখ ই টু দি পাওয়ার মাইনাস এম ভি স্কোয়ার আছে, তাহলে এক্সপোনেনশিয়ালি কি করবে আবার ডিকেইং করবে, আর মাইনাসের জন্য কি হবে ডিকেইং করবে। তাহলে গ্রাফটা যদি একবারে আমি ড্র করি গ্রাফ কেমন করে হবে, তাহলে ফার্স্টে কি করবে ইনক্রিজ করবে, ইনক্রিজ করার পর কি করবে হচ্ছে এ কি করবে এক্সপোনেনশিয়ালি ডিকেইং হবে, আর ভি স্কোয়ারের টার্মে ডিকেইং হবে। তাহলে এক্সপোনেনশিয়ালি কি হবে হচ্ছে ডিকেইং হবে। তাহলে এটা কি হচ্ছে একটা পার্টিকুলার টেম্পারেচারে গেল। ওকে, তাহলে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচার T1 এ এই ঘটনাটা ঘটলো, T1 এ। এবার যদি আমি কি করি টেম্পারেচারটা ইনক্রিজ করে দেই, ওকে, T1 এর থেকে নেক্সট টেম্পারেচার ইনক্রিজ করে দেই, তাহলে দেখ T1 থেকে টেম্পারেচার যদি T2 করে দেই অর্থাৎ ইনক্রিজ করে দেই, তখন কি হবে ছোটাছুটি বেশি হবে। তাহলে ওর জন্য কি হবে, এটাকে কি বলি আমরা মোস্ট প্রবাবল স্পিড বলি। এই যে স্পিডটা পাচ্ছিস এটাকে কি বলিস মোস্ট প্রবাবল স্পিড। তাহলে মোস্ট প্রবাবল স্পিডের ভ্যালু কি হচ্ছে বেড়ে যাবে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ কি থাকবে সেম থাকবে। তাহলে এই গ্রাফটা এমন হবে মোস্ট প্রবাবল স্পিডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে T2 তে। তাহলে মোস্ট প্রবাবল স্পিড কোথায় চলে গেল, এখানে শিফট হয়ে গেল। ওকে, এটা হবে হচ্ছে গ্রাফ, মাথায় রাখিস। তো গ্রাফ বোঝার চেষ্টা করবি, এইখানে ভি স্কোয়ার আছে তাহলে এক্সপোনেনশিয়াল নরমালি ভি স্কোয়ারের ফর্মে হচ্ছে উপরে উঠলো, তারপরে কি হচ্ছে এইখানে ভি স্কোয়ার আছে কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ভি স্কোয়ার, তাহলে এক্সপোনেনশিয়ালি ডিকেইং হবে। এই পাশটা কি হলো এক্সপোনেনশিয়ালি ডিকেইং গেল। তোদের ইয়ের সময় ওগুলো ডিটেলসে যখন নর্মাল থিওরি পড়াচ্ছিলাম ফিজিক্স র্যাপে, তোরা দেখছিস সেগুলো ডিটেলসে পড়াশোনা করছিস, চুটকিতে আমরা কেটিজি পড়াশোনা করছিলাম, পুরো থার্মোডাইনামিক্স আমরা চুটকিতে পড়াশোনা করছিলাম, এতটাই সহজ করে পড়াশোনা করি আমরা। ওকে, তাহলে তোরা হচ্ছে কেটিজি দেখতে পারিস, এমন মানে পুরো দেখতে পারিস। ওকে, যদি কেউ ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছিস তাহলে বলবো নেক্সট কোনো সেমিস্টারে বা অন্য কোনো সেমিস্টারে যে কোনো ইউনিভার্সিটি আন্ডার যে কোনো কলেজ থেকে পড়াশোনা করতেছিস যে কোনো সেমিস্টারে, তোরা কি করতে পারিস ফিজিক্সের অ্যাপ ডাউনলোড করে ফিজিক্সের অ্যাপে পড়াশোনা করতে পারিস। ইন্টারেস্টিং উপায়ে আমরা ফিজিক্স পড়ি এবং ভালো নাম্বার তোলার জন্য আমার সাজেশন সব আমরা সলভ করি, এক্সামের অনেক আগে সিলেবাস শেষ করি, সবকিছু আমাদের হয়ে যাবে। ওকে, এবার নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 এ কি আছে একবার দেখি, দেখ তোরা কোশ্চেনটা দেখ, কোশ্চেন নাম্বার 6 এ কি আছে। কোশ্চেন নাম্বার 6 এ বলছে যে রাইট ডাউন দ্য থার্মোডাইনামিক ভেরিয়েবলস ফর দ্য ফলোইং সিস্টেম সারফেস ফিল্ম আর হচ্ছে ম্যাগনেটিক সিস্টেম।
তাহলে থার্মোডাইনামিক ভেরিয়েবল চাইছে সারফেস ফিল্মের ক্ষেত্রে আর ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে। বাস কোশ্চেনটা দেখে নিছিস। চল তাহলে মাথায় রেখিস থার্মোডাইনামিক যে ভেরিয়েবল গুলো আছে, থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো কি করে, আমাদের কোনো একটা সিস্টেম আছে সেটাকে কি করছে, সেটার ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে আমাদের ধারণা দেয় থার্মোডাইনামিক্স ভেরিয়েবল গুলোর সাহায্যে। এখানে যদি দেখিস আমাদের কি আছে, একটা ফার্স্টে সারফেস ফিল্ম দেওয়া আছে। সারফেস ফিল্ম মানে কি হচ্ছে, সারফেস ফিল্ম এটা কোথায় বুঝতে পাবি, যেমন ওয়াটার জলের উপর কি পড়ে, একটা শট পড়ে, তাহলে ওটাকে কি বলি আমরা, সারফেস ফিল্ম। তাহলে জলের উপর যে শটটা পড়তেছে, ওয়াটারের উপর যে প্রলেপটা পড়তেছে, ওটাকে সারফেস ফিল্ম বলতেছি। যেমন সোপ বাবলের ক্ষেত্রে দেখিস, তাহলে ওইখানে প্রথম থার্মোডাইনামিক ভেরিয়েবল কি হবে, অবভিয়াসলি এন্ট্রপি হবে। তাহলে একটা থার্মোডাইনামিক ভেরিয়েবল কি হবে, এন্ট্রপি হবে। একটা থার্মোডাইনামিক ভেরিয়েবল কি হবে হচ্ছে এন্ট্রপি। ওকে, এন্ট্রপি তো হবেই। আর একটা কি হচ্ছে, আমরা জানি জলের উপর যদি একটা আমরা সাপোজ পিন ফেলায় দেয়, সেই পিনটা আটকায় থাকে, ভিতরে যায় না, কিসের জন্য যায় না, কারণ ওটা জলের সারফেস টেনশনের জন্য যায় না। তাহলে আরেকটা ভেরিয়েবল কি হবে, সারফেস টেনশন। আরেকটা থার্মোডাইনামিক ভেরিয়েবল হবে সারফেস টেনশন। ওকে, তাহলে কি হচ্ছে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাহলে থার্মোডাইনামিক ভেরিয়েবল কি হবে, টেম্পারেচার হবে। ওকে, তাহলে টেম্পারেচার হবে। তারপর কতটা এরিয়া আছে, এরিয়ার উপর হবে, তাহলে টেম্পারেচার গেল। তারপর সারফেস এরিয়ার হবে, সারফেস এরিয়া হবে। ওকে, তাহলে কি গেল হচ্ছে এন্ট্রপি, সারফেস এরিয়া। আর অবভিয়াসলি সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। তাহলে এগুলো কি হবে হচ্ছে 1 নাম্বার কোশ্চেনে অ্যান্সার গেল। তাহলে থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো হবে এন্ট্রপি, সারফেস টেনশন। ওকে, সারফেস টেনশন, তারপরে টেম্পারেচার, সারফেস এরিয়া, ইন্টারনাল এনার্জি, এগুলো হচ্ছে অ্যান্সার হবে। তারপরে আমাদের আরেকটা কি চাইছে, ম্যাগনেটিক সিস্টেম। ম্যাগনেটিক সিস্টেম, ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে কি হবে, টেম্পারেচার তো থাকবেই, টেম্পারেচার থাকবে একটা থার্মোডাইনামিক ভেরিয়েবল। ম্যাগনেটিক ফিল্ড অবভিয়াসলি থাকবে এখানে, ম্যাগনেটিক ফিল্ড ছাড়া তো ম্যাগনেটিক সিস্টেম হওয়ার কোনো চান্সই নেই। ওকে, তারপরে এটা যদি কোনো ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখি, তাহলে কি হবে, ম্যাগনেটাইজেশন হবে, ম্যাগনেটাইজেশন। ওকে, ম্যাগনেটাইজেশন হবে। ইন্টারনাল এনার্জি অবভিয়াসলি সবগুলোর ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি থাকবে, ইন্টারনাল এনার্জি এটা থাকবে। ওকে, ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে লিখি। ওকে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস, সেটা হচ্ছে এন্ট্রপি। তাহলে টেম্পারেচার, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটাইজেশন, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি, এই থার্মোডাইনামিক ভেরিয়েবলগুলো থাকবে। এবার শোন একটা জিনিস, এই যে ম্যাগনেটিক সিস্টেম আছে, ম্যাগনেটিক সিস্টেমের ক্ষেত্রে এটা কিন্তু এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট জিনিস। এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন যারা যারা পড়াশোনা করছিস তোরা জানিস, এই যে ম্যাগনেটিক ভেরিয়েবলস গুলো আছে, বা হচ্ছে এই যে ভেরিয়েবল গুলো আছে, এই যে থার্মোডাইনামিক ভেরিয়েবল গুলো আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন কি করে হচ্ছে, খুব ভালোভাবে কুলিং করে। ওকে, খুব কম টেম্পারেচার করে। অর্থাৎ ক্রায়োজেনিক যে টেকনোলজি আছে, ক্রায়োজেনিক টেকনোলজির ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি হচ্ছে, এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন, অর্থাৎ কুলিং করে। একটা জিনিস মাথায় রাখবি, জুল থমসন এফেক্টের সাহায্যে আমরা কুলিং করি। এখানে যেমন দেখলাম যে জুল থমসন এফেক্টের সাহায্যে কি করলাম, কুলিং করলাম। কিন্তু এই কুলিং কিন্তু নরমাল কুলিং, যেমন হচ্ছে এসি চালাচ্ছিস, কুলার চালাচ্ছিস, এই কুলিং। কিন্তু এই যে ম্যাগনেটিক সিস্টেমের সাহায্যে যখন আমরা এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন প্রসেসটার সাহায্যে কুলিং করব, ওইটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে কুলিং করি, ওইটা কিন্তু অনেক ঠান্ডা কম করি। ক্রায়োজেনিক টেকনোলজি, অর্থাৎ দেখিস না মানুষের কিডনি কেটে রেখে দেয়, ফুসফুস কেটে রেখে দেয়, এটা কেটে রেখে দেয়, এগুলো প্রিজার্ভ করে রাখে, চোখ কেটে রেখে দেয়, প্রিজার্ভ করে রাখে। এই প্রিজার্ভ করার জন্য টেকনোলজি ইউজ করা হয়, অনেক কম টেম্পারেচারে রাখা হয়। তার জন্য কিন্তু এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশনের এই যে প্রসিডিওরটা, তখন কিন্তু ওগুলা জায়গায় ফলো হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস। ওকে, এবার শোন, তোদের নেক্সট কোশ্চেন দেখাই। তোদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, নেক্সট কোশ্চেনটা পড়ে নে। কোশ্চেন নাম্বার কত হচ্ছে,
কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলছে হোয়াট ইজ দ্য সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, গিভেন অ্যান এক্সাম্পল অফ সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনটা আশা করি সবাই জানিস, খুব সুন্দর জিনিস হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, আর এটার এক্সাম্পলও তোরা জানিস। Okay. তো তোদের সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের জন্য আমি তোদের একটা জিনিস বোঝাই দিই যে ফেজ ট্রানজিশন জিনিসটা কি। প্রথম কথা হচ্ছে ফেজ কি জিনিস। ফেজ হচ্ছে কোনো একটা যদি সাবস্ট্যান্স থাকে, সেই সাবস্ট্যান্সটা যদি ওয়েল ডিফাইন্ড বাউন্ডারি অ্যান্ড হোমোজেনিটি থাকে, তাদের আমরা কি বলি, ফেজ বলি। হোমোজেনিটি মানে কি, একটা বড় সাবস্ট্যান্স আছে, সেই সাবস্ট্যান্সটাকে ভেঙে ভেঙে টুকরা করলি, তাহলে টুকরা করার পরে তুই দেখবি বড় সাবস্ট্যান্সটা যে ছিল সেটা যখন টুকরা করলি, টুকরা করার পর প্রত্যেকটা টুকরার ক্ষেত্রে ম্যাটেরিয়াল স্ট্রাকচার, তারপরে কেমিক্যাল কম্পোজিশন, বন্ডিং, এগুলো কি করবে, সবকিছু কি থাকবে, হচ্ছে সেম থাকবে। এটাকে হোমোজেনিটি বলি এবং এটা হচ্ছে ওয়েল ডিফাইন থাকবে। তাহলে কি বলতে পারি, যেমন সলিড, লিকুইড, গ্যাস, এগুলাকে কি হচ্ছে একটা একটা করে ফেজ বলতে পারি। কমন ফেজ তো তাই না, সলিড, লিকুইড, গ্যাস। এবার এই যে একটা ফেজ থেকে যখন অ্যানাদার কোনো ফেজে কি হবে, ট্রানজিশন হবে, এই ঘটনাটাকে কি বলি আমরা, হচ্ছে বা এই প্রসেসটাকে কি বলি আমরা, ফেজ ট্রানজিশন। তো কমন ফেজ ট্রানজিশন কি কি, যেমন কি হচ্ছে সলিড টু লিকুইড, যেমন আইস কনভার্টেড টু হচ্ছে ওয়াটার। তারপরে হচ্ছে কি হচ্ছে লিকুইড টু ভেপর, যেমন কি হচ্ছে, বা লিকুইড টু গ্যাস, যেমন হচ্ছে ওয়াটার থেকে কি হচ্ছে, ভেপরাইজেশন হচ্ছে। ওকে, তারপরে কি হতে পারে, সলিড থেকে লিকুইড, সলিড থেকে গ্যাস হইতে পারে বা ভেপর হইতে পারে, যেমন হচ্ছে কর্পূর, পড়াশোনা করছিস তোরা। ওকে, সাবমিলেশন প্রসেস, তো এগুলো হইতে পারে। এই যে যখন ফেজ ট্রানজিশন ঘটবে, এই ফেজ ট্রানজিশনের সময় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ফেজ ট্রানজিশন হইতে পারে। ওকে, ফেজ ট্রানজিশনের সময় কিছু নির্দিষ্ট কন্ডিশন মেনে যদি চলে কোনো ফেজ ট্রানজিশনের ঘটনাটা, তখন ওটাকে আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন বলি। অর্থাৎ কি হয়, ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কি আছে, যদি এন্ট্রপি আর ভলিউম কন্টিনিউয়াস থাকে, ফেজ ট্রানজিশন পয়েন্টে এন্ট্রপি আর ভলিউম একদম কন্টিনিউয়াস থাকে এবং ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ গিভস ফাংশন ডিসকন্টিনিউয়াস থাকে, তখন ওটাকে কি বলি আমরা, হচ্ছে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। এবার সব ম্যাটেরিয়াল তো আর এটা মেনে চলবে না, তাহলে যে সমস্ত মেটেরিয়াল ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের কন্ডিশন মেনে চলে না, তারা নতুন কোনো একটা কি করছে, কন্ডিশন মেনে চলে। ওই যে নতুন কিছু ফলোইং কন্ডিশন মেনে চললে ওটাকে আমরা তখন কি বলি, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। তাহলে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কি কি কন্ডিশন গুলো মেনে চলে একবার বোঝার চেষ্টা কর। সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে দুইটা মেইনলি কন্ডিশন মেনে চলে। এক নাম্বার কি হচ্ছে, এই যে এন্ট্রপি আছে, যেটা বললাম এন্ট্রপি আর ভলিউম, এটা কি থাকে, হচ্ছে চেঞ্জ হয় না কোনো। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন কাকে বলবো, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন হচ্ছে তাকে বলবো যদি কি হচ্ছে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ভলিউম অ্যান্ড এন্ট্রপি। ওকে, নো চেঞ্জ ইন ভলিউম অ্যান্ড এন্ট্রপি। দুই নাম্বার কি হবে, মাথায় রেখিস যে স্পেসিফিক হিট আছে অ্যান্ড ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আছে, এগুলা কি হচ্ছে ডিউরিং ফেজ ট্রানজিশন ডিসকন্টিনিউটি শো করে। তাহলে আর একটা কন্ডিশন কি হচ্ছে, স্পেসিফিক হিট অ্যান্ড ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট শোস ডিসকন্টিনিউটি অ্যাট ফেজ ট্রানজিশন বা ডিউরিং ফেজ ট্রানজিশন। ফেজ ট্রানজিশন, এগুলোর জন্য গ্রাফটা মাথায় রাখিস। তাহলে এই দুটো কন্ডিশন মেনে যদি চলে তাদের আমরা কি বলি, হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। এগুলো ডিটেলসে পড়াশোনা করাইছি আমি তোদের, আর এটার নোটগুলোও তোরা যদি দেখিস ফিজিক্সের অ্যাপে যাবি, নোটস দেওয়া আছে, ওখানে নোটস লিখতে পাবি। এইখানে আমি বোঝাচ্ছি জাস্ট তোদের। তাহলে এটা যদি দেখিস তোরা, এটার ক্ষেত্রে মাথায় রাখিস, এটা যদি কোনো ফেজ ট্রানজিশন হয়, অর্থাৎ এটা কি আছে, ধরি না ইনিশিয়াল ফেজ আছে, ইনিশিয়াল ফেজ থেকে আমি কি করতে যাচ্ছি, হচ্ছে ফাইনাল ফেজে নিয়ে যাইতেছি। তাহলে ফেজ ইনিশিয়াল থেকে ফেজ ফাইনালে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে কি হবে, যদি গিভস ফ্রি এনার্জি দেখিস, তাহলে গিভস ফ্রি এনার্জি থাকবে, কন্টিনিউয়াস থাকবে।
তাহলে ফেজ ট্রানজিশন পয়েন্টে এখানে কি থাকবে হচ্ছে কন্টিনিউয়াস থাকবে। ওকে, তারপরে কি বললাম ভলিউম কি থাকবে হচ্ছে কন্টিনিউয়াস থাকবে। ওকে, এন্ট্রপি কন্টিনিউয়াস থাকবে। তাহলে এন্ট্রপি ইকুয়াল টু কত হয় মাইনাস ডেল জি বাই ডেল টি। ওকে, এট কনস্ট্যান্ট পি, এটা হচ্ছে টি। তাহলে এটা যদি কোনো ফেজ ট্রানজিশন হয় এটাও কি থাকবে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা ফেজ ইনিশিয়াল ফেজ, এটা হচ্ছে ফাইনাল ফেজ। তাহলে এই ট্রানজিশনের ক্ষেত্রেও কি থাকবে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এই পয়েন্টে কোনো ডিসকন্টিনিউটি শো করবে না, একসঙ্গে থাকবে। কিন্তু যদি সিভি বা আলফার ক্ষেত্রে দেখিস, সিভি বা আলফার ক্ষেত্রে কি হবে মাথায় রাখবি। ওকে, সিপি বা আলফা যদি দেখি তাহলে এই যে ফেজ ট্রানজিশন ইনিশিয়াল ফেজ থেকে ফাইনাল ফেজে যাওয়ার সময় এখানের মধ্যে ডিসকন্টিনিউটি দেখা যাবে। এইখানে উঠবে নামবে, এখান থেকে কি দেখা যাবে হচ্ছে ডিসকন্টিনিউটি দেখা যাবে। তাহলে এতটা কি দেখা যাবে এখানে ডিসকন্টিনিউটি দেখা যাবে। এটা হচ্ছে সেকেন্ড ফেজ ট্রানজিশনের গ্রাফগুলা বললাম। ঠিক তেমনই কিন্তু কি হবে এটাও মাথায় রাখিস, এটা একবার বোঝার চেষ্টা কর। সিপি না, এটা বোঝ যে সিপি যেমন করে চেঞ্জ হচ্ছে এখানে ডিসকন্টিনিউটি দেখাইতেছে এই ফেজ ট্রানজিশনে, ঠিক তেমনই কিন্তু ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্টও তোকে ডিসকন্টিনিউটি দেখাবে। ওকে, একটা জিনিস তোদের এখানে বলেই দিতেছি পড়াচ্ছি যখন, সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন নাম কেন হলো। একটা জিনিস দেখ, সিপি কি হচ্ছে ডিসকন্টিনিউটি হচ্ছে, সিপি ডিসকন্টিনিউটি হচ্ছে মানে কি, মানেটা বোঝার চেষ্টা কর। এখানে আমি তোদের কোথাও মানেটা বোঝাই দিতেছি। সিপি মানে কি হচ্ছে তোরা জানিস টি ইন্টু ডেল এস বাই ডেল টি এট পি। এবার এস মানে কি দেখতে পাচ্ছিস, এস মানে হচ্ছে মাইনাস ডেল জি বাই ডেল টি। তাহলে এটা থেকে লিখতে পারি মাইনাস টি ডেল টু জি বাই ডেল টি স্কোয়ার এট কনস্ট্যান্ট পি। এবার মজাদার জিনিস দেখ, সিপি কি হচ্ছে ডিসকন্টিনিউয়াস, তাহলে এটা কি হচ্ছে এই সিপিটা কি দিচ্ছে ডিসকন্টিনিউয়াস দিচ্ছে। তাহলে গিভস ফাংশনের ভালো করে শোন, এই যে গিভস ফাংশনের সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি আসতেছে ডিসকন্টিনিউয়াস আসতেছে, তার জন্য এটার নাম কি হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। আর ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে কি হয়, যদি আমরা এন্ট্রপি দেখি, এন্ট্রপি কি থাকে হচ্ছে কন্টিনিউয়াস থাকে। এন্ট্রপি কন্টিনিউয়াস মানে কি বোঝার চেষ্টা কর। এন্ট্রপি মানে এইটা জিনিস, এন্ট্রপি মানে মাইনাস ডেল জি বাই ডেল টি এট পি, এটা তো এন্ট্রপি। তাহলে এন্ট্রপি যদি কন্টিনিউয়াস থাকে তার মানে কি হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ গিভস ফাংশন কি হচ্ছে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস থাকে। ওইখানে মাথায় রেখেছি, ওইখানে ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে এটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এটা ডিসকন্টিনিউয়াস থাকে। তাহলে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস মানে কি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ গিভস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস। যেহেতু ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ গিভস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, তার জন্য ওটাকে কি বলি আমরা ফার্স্ট অর্ডার ফেজ ট্রানজিশন। আর এইখানে কি দেখলাম আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ অফ গিভস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, তার জন্য এটার নাম কি হচ্ছে সেকেন্ড অর্ডার ফেজ ট্রানজিশন। ক্লিয়ার, এতটুকু বুঝছিস? ওকে, এবার নেক্সট কোশ্চেন আমরা দেখি। চল দেখ কোশ্চেন দেখ। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 কি বলছে, ডিস্টিংগুইশ বিটুইন দ্য ফ্রি এক্সপ্যানশন এন্ড জুল থমসন কোএফিসিয়েন্ট। ফ্রি এক্সপ্যানশন এন্ড জুল থমসন কোএফিসিয়েন্টের মধ্যে ডিফারেন্স কি বোঝার চেষ্টা কর। ফ্রি এক্সপ্যানশন মানে কি হচ্ছে কোনো একটা একটা চেম্বার থাকবে, একটা চেম্বারের মধ্যে গ্যাস ভর্তি আছে আর একটা চেম্বার ভ্যাকুয়াম আছে। যখন গ্যাস ভর্তি চেম্বারটা থেকে ভ্যাকুয়ামে যাবে ওটাকে কি বলি আমরা ফ্রি এক্সপ্যানশন বলি। এই ফ্রি এক্সপ্যানশন প্রসেসটা কি হচ্ছে খুব একটা স্লো প্রসেস হয়, ফ্রি এক্সপ্যানশন প্রসেসটা খুব স্লো প্রসেস হয়, তার জন্য এটা একটা আইসোথার্মাল প্রসেস। সেখানে যদি জুল থমসন আর একটা কি ছিল জুল থমসন, তাই তো ফ্রি এক্সপ্যানশন এন্ড জুল থমসন এক্সপ্যানশন। জুল থমসন এক্সপ্যানশনের ক্ষেত্রে কি হয় আমরা ভালভের সঙ্গে ভালভের সাহায্যে পোরাসপ্লাক্স এক্সপেরিমেন্ট না, তাহলে ভালভের সঙ্গে ভালভের সাহায্যে কি করি আমরা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় গ্যাস পাঠাই। আর এই গ্যাস পাঠানোর সময় কি করি আমরা হচ্ছে এনথালপিকে কনজার্ভ রাখি। তাহলে ফ্রি এক্সপ্যানশনের ক্ষেত্রে একটা স্লো প্রসেস, স্লোলি যায়, এটা একটা আইসোথার্মাল প্রসেস অর্থাৎ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। আর ওটা কি করি আমরা একদম একটা
ভর্তি চেম্বার থেকে একটা ভ্যাকুয়াম চেম্বারে নিয়ে যাই। আর জুল থমসন কোএফিসিয়েন্টের ক্ষেত্রে কি হবে? জুল থমসন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি হবে? এনথালপি কনস্ট্যান্ট থাকবে। আর এইখানে যে গ্যাস পাঠাই সেটা হচ্ছে ভালভের সাহায্যে বা পোরাস প্লাগের সাহায্যে। ওকে? বুঝছিস? তো এটাই এদের ডিফারেন্স গেল। এটা ছোট কোশ্চেন ছিল, এইটুকু ডিফারেন্স। তবু অ্যান্সার গুলা তোদের নোটসে আরো বড় করে লেখানো আছে। এক্সামে কেমন করে লিখবি আমি এখানে বোঝাই দিতেছি। সেটা তোরা দেখে নিতে পারিস। এবার কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি বলছে একবার দেখ। কোশ্চেন নাম্বার 8 বলছে সরি 9 কোশ্চেন নাম্বার। এক্সপ্লেইন দ্য টার্ম আইসোকোরিক প্রসেস এন্ড আইসোবারিক প্রসেস। তাহলে দুইটা প্রসেস আমি তোদের এখানে বোঝাই দিতেছি। একটা হচ্ছে আইসোকোরিক আর একটা হচ্ছে আইসোবারিক প্রসেস। তাহলে আইসোকোরিক প্রসেস মানে যে প্রসেসের ক্ষেত্রে ভলিউম কনস্ট্যান্ট থাকবে তাকে আমরা আইসোকোরিক প্রসেস বলি। তাইলে আইসোকোরিক প্রসেস, কোরিক প্রসেস। তাহলে এইটা একটা এমন থার্মোডাইনামিক্যাল প্রসেস যে প্রসেসের মধ্যে আমাদের কি থাকবে? ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তাহলে আইসোকোরিক প্রসেস ইজ এ ওয়ান ওয়ান থার্মোডাইনামিক প্রসেস ওয়্যার ভলিউম ইজ কনস্ট্যান্ট। ওকে? তাহলে ভলিউম কনস্ট্যান্ট হলে এটার পিভি ডায়াগ্রাম কেমন হবে? আইসোকোরিক প্রসেস ভলিউম কনস্ট্যান্ট পি ভি। তাহলে এটার ডায়াগ্রাম এমন হবে, পিভি ডায়াগ্রাম। তাহলে হেয়ার মাথায় রাখিস ভি ইকুয়াল টু কি আছে? হচ্ছে কনস্ট্যান্ট। ভি কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ ইন ভলিউম কত হবে? ডিভি ইকুয়াল টু 0 হবে। তাহলে ওয়ার্ক ডান যদি দেখিস আইসোকোরিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান কত হবে? ওয়ার্ক ডান ডিডব্লিউ ইকুয়াল টু কত হবে? পি ডিভি ইকুয়াল টু কত আসবে? 0। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত আসতেছে? হচ্ছে 0 আসতেছে। তাহলে আইসোকোরিক প্রসেসের ওয়ার্ক ডান 0 হয়। আর একটা যদি দেখি সেটা কি হচ্ছে? আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেস। আইসোবারিক প্রসেসের ডেফিনিশন কি হবে? এই প্রসেসের ক্ষেত্রে প্রেসার আইসোবারিক তার মানে হচ্ছে প্রেসার কি থাকবে? হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে আইসোবারিক প্রসেস ইজ এ থার্মোডাইনামিক প্রসেস দ্যাট অকার্স এট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসারে হয়। তাহলে পি কনস্ট্যান্ট, এখানে কি থাকবে? হচ্ছে পি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটার পিভি ডায়াগ্রাম যদি দেখি এটা কি হবে? হচ্ছে পি ভি। এটা তাহলে হচ্ছে পিভি ডায়াগ্রাম যাবে। ওয়ার্ক ডান যদি বের করিস ওয়ার্ক ডান কেমন হবে? তাহলে ডিডব্লিউ ইকুয়াল টু পি ইনটু ডিভি। এটা ওয়ার্ক ডান যাবে। তাহলে কি হচ্ছে? ডব্লিউ ইকুয়াল টু কি হচ্ছে? পি ডিবি। ইন্টিগ্রেশন সাপোজ হচ্ছে ইনিশিয়াল থেকে ফাইনাল ভলিউমে গেল। তাহলে ডব্লিউ ইকুয়াল টু কত হচ্ছে? পি কনস্ট্যান্ট বাইরে আসলো, ভি ভিআই থেকে হচ্ছে ভিএফ। তাহলে পি ভিএফ মাইনাস ভিআই। এটা গেল হচ্ছে আইসোবারিক প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান। ক্লিয়ার? কয়েকটা নাম দিয়ে মাথায় রাখবি। যদি আইসোকোরিক হয়, কোরিক ভলিউমের সঙ্গে রিলেটেড, তাহলে ভলিউম কনস্ট্যান্ট হলে আইসোকোরিক প্রসেস বলবো। প্রেসার কনস্ট্যান্ট হলে আইসোবারিক প্রসেস। চাতক পাস কি বারিক বৃষ্টি। ওকে? তাহলে আইসোবারিক প্রসেসে কি থাকবে? পি কনস্ট্যান্ট থাকবে। যদি কি হচ্ছে? এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে ওটাকে কি বলবো? হচ্ছে আমরা বা হিট কনস্ট্যান্ট থাকে এডিয়াবেটিক প্রসেস বলবো। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে ওটাকে কি বলবো? আমরা আইসোথার্মাল প্রসেস বলবো। ক্লিয়ার হচ্ছে? ওকে, ভেরি গুড। এবার নেক্সট কোশ্চেন দেখ সবাই। কোশ্চেন নাম্বার কত হবে? 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে? পর একটু। হোয়াট ইজ মিন বাই এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন? এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন একটু আগেই বললাম তোদের। এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশনে কি হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে কোনো একটা সাবস্টেন্সকে কি করতে পারি? খুবই কি করতে পারি? কুল করতে পারি। এটা কোথায় লাগে? ক্রায়োজেনিক টেকনোলজিতে কাজে লাগে। এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন অনেকে বুঝিস নাই। আর ফেজ ট্রানজিশন এটা নিয়ে আমি ডিটেইলসে ভিডিও বানায় দেবো। ওকে? এডিয়াবেটিক ডিম্যাগনেটাইজেশন নিয়ে। চল। আমাকে আরো যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তোরা কমেন্ট সেকশনে কি করতে পারিস? কমেন্ট করতে পারিস। তারপর কোশ্চেন নাম্বার 11 কি বলছে? কোশ্চেন নাম্বার 11 যদি দেখিস 11 বলছে এক্সপ্লেইন দ্য রিজনস ফর মডিফিকেশন অফ পারফেক্ট গ্যাস ইকুয়েশন। তাহলে পারফেক্ট গ্যাস ইকুয়েশনকে মডিফাই করার কারণটা কি করতে বলছে? এক্সপ্লেইন করতে বলছে। চল এক্সপ্লেইন করি আমরা। এক্সপ্লেইন করতে প্রবলেম আর কি?
শোন ভালো করে, এদিকে তাকা। আমরা জানি পারফেক্ট গ্যাস ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি ছিল? পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়াল টু আরটি। ওকে, এটা হচ্ছে পারফেক্ট গ্যাস ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আর এন মোলের জন্য পিভি ইকুয়াল টু এনআরটি। এবার এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন যখন আমরা লিখি তখন কিছু অ্যাজাম্পশন ধরি। অ্যাজাম্পশন গুলো কি কি ছিল? অ্যাজাম্পশন গুলো বোঝার চেষ্টা করে একটা। ওকে, অ্যাজাম্পশনের ক্ষেত্রে ফার্স্ট অ্যাজাম্পশন হচ্ছে ভলিউম কারেকশন টার্ম। বোঝার চেষ্টা কর ভলিউম সম্বন্ধে আমরা কি ধরি। অ্যাজাম্পশন গুলা এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা পারফেক্ট গ্যাস ইকুয়েশন। পারফেক্ট গ্যাস ইকুয়েশন এটাকে মডিফাই করা দরকার পড়ে। মডিফাই করা দরকার পড়ার হচ্ছে মেন কারণ হচ্ছে আমাদের যে অ্যাজাম্পশন গুলো ধরছিলাম, অ্যাজাম্পশনের মধ্যে কিছু হচ্ছে জিনিস আছে। অ্যাজাম্পশনের মধ্যে কি হচ্ছে দেখ, ফার্স্ট অ্যাজাম্পশনের কি হচ্ছে ফাইনাইট মলিকুলার ভলিউম। বোঝার চেষ্টা কর আমরা কি ধরছিলাম যখন পারফেক্ট গ্যাস ইকুয়েশন বানাচ্ছিলাম বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বানাচ্ছিলাম তখন আমরা এজুম করে নিছিলাম যে আমাদের যে গ্যাস মলিকুলগুলো আছে সেই গ্যাস মলিকুলগুলো জিওমেট্রিক্যালি পয়েন্ট মাস, অর্থাৎ সেই মলিকুলগুলোর কোনো মাসেই নাই। যেহেতু মাস নাই মানে জিওমেট্রিক্যাল পয়েন্ট যেমন করে দেয় না, জিওমেট্রিক্যাল পয়েন্ট, এগুলোকে জিওমেট্রিক্যাল পয়েন্ট ধরছিলাম। অর্থাৎ স্পেস ওরা গ্রহণই করতেছে না। স্পেস যেহেতু নিতেইছে না তাহলে পয়েন্ট মাস আছে তাহলে ওদের ভলিউম দরকারই পড়তেছে না। তার জন্য আমরা কি করতেছিলাম, যে কন্টেনারটা আছে সেই কন্টেনার ভলিউমকেই কনসিডার করে দিছিলাম। কারণটা ওইখানে কোনো গ্যাস মলিকুলগুলো ভলিউমেই নিতেছে না। যেহেতু ভলিউম নিতেছে না তাহলে যে কন্টেনারে গ্যাস মলিকুল রাখছিলাম সেটাকেই আমরা কনসিডার করে দিতেছিলাম এটাকে। কিন্তু ইন রিয়েলিটিতে কি দেখা যায়, রিয়েলিটিতে তো বলতে জিওমেট্রিক্যাল পয়েন্ট মাস থাকে না। যতই টিনি পার্টিকেল হোক সেই পার্টিকেলগুলোরও কিছু না কিছু তো ডাইমেনশন থাকে, কিছু না কিছু তো থাকে। তাহলে কিছু না কিছু যদি ডাইমেনশন থাকে তার মানে ওদের কিছু না কিছু ভলিউম থাকবে। এবার যদি ভলিউম থাকে তাহলে অনেকগুলো যখন নেব তাহলে হাই টেম্পারেচারে কি হয় দেখা যায় যে সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ভলিউম পাওয়া যায়। ওকে, একটা চেম্বারের মধ্যে যখন হাই প্রেসার নেব, হাই প্রেসারে দেখি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ হচ্ছে ভলিউম পাই। তাহলে ভলিউম পাওয়ার পর কি হচ্ছে, যে আগে যে আমরা কন্টেনারটার ভলিউম কনসিডার করছিলাম সেইখান থেকে গ্যাসগুলোর জন্য কিছুটা অ্যামাউন্টের ভলিউম কি হচ্ছে কমে যাবে। এই যে কিছুটা অ্যামাউন্টের ভলিউম কমে যাবে সেই ভলিউম যে কমে যাচ্ছে ওটার কারেকশন টার্ম হিসেবে আমরা বি ইউজ করি। তার জন্য আগে যেটা ভি ছিল ভি এর জায়গায় কি রিপ্লেস হলো ভি মাইনাস বি। তাহলে বি কি আসলো, ভলিউম কারেকশন টার্ম আসলো। ক্লিয়ার হচ্ছে কিসের জন্য আসলো বুঝছিস? প্রথমে আমরা আইডিয়ালের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল পয়েন্ট মাস ধরছিলাম, রিয়েলিটিতে তো আর পয়েন্ট মাস বলে কিছু হয় না, কিছু না কিছু থাকবে। যখন হাই প্রেসার দেই এটাকে সিগনিফিকেন্টলি দেখি, সিগনিফিকেন্টলি ভলিউম কিছুটা আমাদের কি হচ্ছে ওই গ্যাস পার্টিকেলগুলোর ভলিউম আছে। তাহলে গ্যাস পার্টিকেলগুলো যেহেতু ভলিউম আছে তার মানে কি করবে ওটা হচ্ছে এফেক্টিভলি কমে যাবে ভলিউম। তাহলে ভিটা কমে কত হলো ভি মাইনাস বি হলো। এবার আরেকটা আমরা শোন, আরেকটা কি ধরছিলাম যে যেহেতু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি অ্যাজাম্পশন ধরছিলাম, যেহেতু কি হচ্ছে সেগুলো জিওমেট্রিক্যাল পয়েন্ট মাস, ওদের মধ্যে মাসেই নেই, তাহলে একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেলের মধ্যে কোনো কিন্তু ইন্টারাকশন এনার্জি আসবে না। ওকে, একটা পার্টিকেলের সঙ্গে আরেকটা পার্টিকেলের ইন্টারাকশন এনার্জি আসবে না, তাহলে কোনো এনার্জি আসবে না, পটেনশিয়াল এনার্জি আসবে না। তাহলে এখানে গিয়ে প্রেসারের টার্মের মধ্যে কোনো গন্ডগোল হবে না। কিন্তু রিয়েলিটিতে কি করতেছে, এগুলো তো পয়েন্ট মাস না, মানে পয়েন্ট মাস কিন্তু জিওমেট্রিক্যাল পয়েন্ট মাস না, ওর মধ্যে কিছু না কিছু মাস আছে, মানে ভলিউম ওরা স্পেস অকুপাই করতেছে, ভলিউম আছে। তাহলে স্পেস অকুপাই করতেছে, ভলিউম আছে। তারপরে এরা কি করবে, এবার গিয়ে দেওয়ালে কি করবে ধাক্কা দিবে। দেওয়ালে ধাক্কা দেওয়ার জন্য কি আসবে, প্রেসারের একটা টার্মের মধ্যেও কারেকশন আসবে। এই যে দেওয়ালে ধাক্কা যখন দিবে আগে কত স্পিডে গিয়ে ধাক্কা দিছে, ধরে নে এটা একটা দেওয়াল ছিল, ভালো করে দেখ, এটা একটা চেম্বার ছিল। তাহলে চেম্বারের ক্ষেত্রে কি ছিল, এটা একটা মলিকুল ছিল, এখানে গিয়ে কি ধাক্কা দিছে। এমন কটা মলিকুল ছিল, এই মলিকুলটা এখানে এসে কি দিছে ধাক্কা দিছে। তাহলে প্রেসার কত ছিল, আগে প্রেসার ছিল হচ্ছে পি প্রেসার ছিল। কিন্তু এখন বোঝার চেষ্টা কর, যেহেতু এরা হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট মাস না, তাহলে কি করবে এরা নিজেদের মধ্যে কি করবে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স দেখা যাবে। এই যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স দেখা যাবে এটাকে কি বলি আমরা, ভ্যান ডার ওয়াল ফোর্স বলি। তাহলে কি হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্সেস, আর একটা অ্যাজাম্পশন মাথায় রাখিস, ইন্টারমলিকুলার মলিকুলার ফোর্সেস। তাহলে কি হচ্ছে, তাহলে এবার বোঝার চেষ্টা কর, এ গিয়ে যখন এখানে ধাক্কা দিবে এর পাশের মলিকুলটা একে কি করবে একটু হলেও টানার চেষ্টা করবে। তাহলে আগে যত স্পিডে ধাক্কা দিছে এবার কি হচ্ছে অত স্পিডে গিয়ে ধাক্কা দিতে পাইতেছে না। ওকে,
তাহলে এ কি করবে, উল্টা এদিকে ধাক্কা দিতেছে, তাহলে এবার কি হচ্ছে, প্রেসারের মধ্যে ডিফারেন্স আসবে। এই যে প্রেসারের মধ্যে যে ডিফারেন্স আসবে অর্থাৎ ভ্যান ডার ওয়াল কারেকশন যে টার্ম আসবে সেটা কত হবে, পি এর জায়গায় আগে পি ছিল এখন কত হলো, এ একটা কারেকশন নাম টার্ম নিলাম এ বাই ভি। ওকে, এটা তার কি গেল হচ্ছে স্কোয়ার। এগুলো কই থেকে আসলো এগুলো আর বোঝাইলাম না, এগুলা পরবর্তীতে বোঝাবো। তাহলে এ এন স্কোয়ার বাই কত হচ্ছে ভি স্কোয়ার গেল। তাহলে যদি দেখি তাহলে মডিফাইড গ্যাস ইকুয়েশন, তাহলে আগে পি এর জায়গায় কত বসাবো, ভি মাইনে সরি পি এর জায়গায় এটা বসাবো, তাহলে পি এর জায়গায় বসাবো পি প্লাস এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, আর হচ্ছে ভি এর জায়গায় কত বসাবো, ভি মাইনাস বি ইকুয়াল টু কত হচ্ছে এন আর টি। তাহলে এটা কি হলো হচ্ছে মডিফাইড গ্যাস ইকুয়েশন, যেটাকে বলি আমরা ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন বা রিয়েল গ্যাস ইকুয়েশন। এটাকে ভ্যান ডার ওয়ালস গ্যাস ইকুয়েশন বা রিয়েল গ্যাস ইকুয়েশন। তাহলে এটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন ছিল, এটা রিয়েল গ্যাস ইকুয়েশন ছিল। কারেকশন টার্মগুলো কিসের জন্য আসলো, কি কি আমি সবকিছু কিন্তু বলে দিলাম। ওকে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু জানা। এই সেমিস্টারে কিন্তু তোদের রেজাল্ট, সবার রেজাল্ট ভালো করতে লাগবে। ওকে, এই লেকচারগুলো সম্পূর্ণ দেখ, নোটসগুলা ডাউনলোড করে নে, নোটসগুলা খাতায় একবার প্র্যাকটিস কর যে কেমন করে এক্সামিনেশনে নোটস লিখবি, সেগুলা কিন্তু সব ইম্পর্টেন্ট। আজকে একদম বেসিক কিছু কোশ্চেন করাচ্ছি, নেক্সট দিন থেকে কিন্তু খুব হাই লেভেলের স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করাবো, যে কোশ্চেনগুলো আসবে তোদের। ওকে, তো আজকে একদম বেসিক লেভেলের কিছু কোশ্চেন করানো হচ্ছে। ফার্স্টের দিন একটু বেসিক লেভেলের কোশ্চেন কর, তারপরে কোশ্চেন নাম্বার কত হচ্ছে 12 হবে। কোশ্চেন নাম্বার 12 কি বলছে, কোশ্চেন নাম্বার 12 বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভাইরাল কোফিশিয়েন্ট। ভাইরাল কোফিশিয়েন্ট কি জিনিস, ভাইরাল কোফিশিয়েন্ট বলে হচ্ছে যে আইডিয়াল গ্যাস, ওকে, রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস থেকে কতটা ডেভিয়েট আছে ইন টার্মস অফ ইন্টারমলিকুলার ফোর্সেস, এটাকে যে রিপ্রেজেন্ট করে সেই কোফিশিয়েন্টটাকে কি বলি আমরা হচ্ছে ভাইরাল কোফিশিয়েন্ট বলে। তাহলে ভাইরাল কোফিশিয়েন্ট কি হচ্ছে, একটা রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাস থেকে ইন্টারমলিকুলার ফোর্সের রেসপেক্টে কতটা ডেভিয়েট আছে, এটার যে রিপ্রেজেন্টেটিভ আছে এটা কি হচ্ছে ভাইরাল কোফিশিয়েন্ট। ভাইরাল কোফিশিয়েন্ট নিয়ে ডিটেলসে পড়াশোনা করছিস না? ওকে, তাহলে এটা শর্ট কোশ্চেন ছিল, শর্ট বললাম। যখন ভাইরাল কোফিশিয়েন্ট ডিরাইভ করা আসবে আমি তোদের ডেরিভেশনও শেখাই দেবো। ওকে, কোশ্চেন অনুযায়ী আমরা পড়াশোনা করব। এবার কোশ্চেন নাম্বার 13 কি বলছে, কোশ্চেন নাম্বার 13 একবার পড়ে দেখ। কোশ্চেন নাম্বার 13 কি আছে, বলছে ইন পোরাস ফ্লাক্স এক্সপেরিমেন্ট অবটেইন দ্য কন্ডিশন ফর হিটিং এন্ড কুলিং অফ এ গ্যাস। হিটিং আর কুলিং অফ এ গ্যাস আমি একটু আগে পড়াইলাম তোদের। ওকে, হিটিং আর কুলিং অফ এ গ্যাস কি ছিল একটু আগেই দেখাইলাম তোদের। তাহলে মিউ এইচ যদি কি হয় গ্রেটার দেন 0 হয়, তাহলে এটা কি দেখা যায়, গ্রেটার দেন 0 হলে হচ্ছে কুলিং দেখা যায়। আর যদি মিউ এইচ অর্থাৎ জুল থমসন কোএফিশিয়েন্ট লেস দেন 0 হয়, এটা কি দেখা যায় হচ্ছে হিটিং দেখা যায়। এটা ডিটেলস তো একটু আগেই পড়াইলাম। ওকে, তারপরে নেক্সট কোশ্চেন এখানে দেখি, দেখ কোশ্চেন নাম্বার 14 কি বলছে। কোশ্চেন নাম্বার 14 বলছে ডিফাইন ট্রিপল পয়েন্ট এন্ড ড্র ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। ওকে, তাহলে ফার্স্টে আমি ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার ড্র করে নিতেছি। ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার মানে হচ্ছে পিটি ডায়াগ্রাম। ওকে, পিআরটি ডায়াগ্রাম। আমরা জানি ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার কোথায় থেকে লিখতে পাই বলতো, ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন থেকে লিখতে পারি। তোরা এটা জানিস যে ফর ওয়াটার, মাথায় রাখিস ফর ওয়াটার। ফেজ ডায়াগ্রামটা কি ছিল একবার বোঝার চেষ্টা কর। ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশনটা কি ছিল, যে আমরা কি দেখি হচ্ছে ক্লসিয়াস ক্ল্যাপেরন ইকুয়েশন, যে জুল থমসন যে কোএফিশিয়েন্ট ছিল তার উল্টাটা, চেঞ্জ ইন প্রেসার উইথ রেসপেক্ট টু কি হচ্ছে টাইম
ইকুয়াল টু কত হচ্ছে L/T ইনটু ভি ফাইনাল মাইনাস কত হচ্ছে ভি ইনিশিয়াল। এটা ছিল। তাহলে আমরা হচ্ছে কয়টা ফেজে দেখি। দেখ সাপোজ আমরা ওয়াটারের ক্ষেত্রে কি দেখি হচ্ছে লিকুইড টু গ্যাস ফেজ দেখি। তাহলে লিকুইড টু গ্যাস বা ভেপার ফেজ যদি দেখিস তাহলে এখানে কি হচ্ছে dp/dt। এল কোথায় যাবে হচ্ছে বয়লিং পয়েন্টে যাবে, টি বয়লিং পয়েন্টে। দেখ এটা কি হচ্ছে ফাইনাল কি হচ্ছে গ্যাস তৈরি হচ্ছে, তাহলে ভিজি মাইনাস ইনিশিয়ালে কি আছে লিকুইড ছিল, তাহলে ভি কি আছে হচ্ছে এল আছে। আমরা কি জানি বলতো, একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমরা জানি যে ভিজি একটা গ্যাসের ভলিউম কি হবে, গ্যাসের ভলিউম লিকুইডের ভলিউম থেকে কি হবে অনেক কি হবে বেশি হবে, তাই তো জানি। সেম অ্যামাউন্টের যদি সাবস্ট্যান্স নেস, সেই সাবস্ট্যান্সটার যদি গ্যাসিয়াস ফর্ম দেখিস, গ্যাসিয়াস ফর্মসের অনেক ভলিউম হবে, লিকুইড ফর্মের ভলিউম কি হবে কম হবে। যেহেতু তার মানে কি হচ্ছে এটার মান কি হচ্ছে বেশি হচ্ছে, এটা কম হচ্ছে, তার মানে এই জিনিসটা কি হচ্ছে ওভারঅল পজিটিভ জিনিস। ল্যাটিন হিট পজিটিভ, টেম্পারেচার পজিটিভ, এই এদের ডিফারেন্সটাও পজিটিভ। তার মানে কি পাচ্ছি dp/dt কি পাচ্ছি আমরা পজিটিভ পাচ্ছি। তাহলে এটা যদি পি এর রেসপেক্টে পি এর চেঞ্জ দেখি সেটা কি পাবো পজিটিভ পাবো। আর ইয়ং ইকুয়েশন থেকে আমরা কি জানি বলতো পি ইকুয়াল টু P0 e টু দি পাওয়ার মাইনাস L/RT। এই যে ইয়ং ইকুয়েশন থেকে জানি টেম্পারেচার আর প্রেসারের মধ্যে রিলেশন কি, টেম্পারেচার ইনক্রিজ করলে প্রেসার ইনক্রিজ করে এক্সপোনেনশিয়ালি। ওকে, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন আসলো দেখ, এক্সপোনেনশিয়ালি আসবে। তাহলে কি হচ্ছে যখন লিকুইড থেকে গ্যাসে যাব, লিকুইড থেকে গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং গ্রাফ আসতেছে, কারণ এটা পজিটিভ আসছে, পজিটিভ মানে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং গ্রাফ আসলো। তাহলে এটা কি গেল হচ্ছে এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং গ্রাফ গেল। ঠিক আছে, এবার দেখ আর একটা জিনিস ভালো করে, এটা লিকুইড থেকে গ্যাস ফেজ গেল। তাহলে এবার দেখ তো তোরা যদি দেখিস সলিড থেকে সলিড হ্যাঁ দ্যাট ইজ আইস থেকে লিকুইডে যাচ্ছে মানে হচ্ছে ওয়াটার। তাহলে এই ক্ষেত্রে কি হবে dp/dt, এটা দেখ dp/dt মেল্টিং পয়েন্ট হবে, তাহলে ml tm এটা কোথায় যাচ্ছে ফাইনালি কোথায় যাচ্ছে লিকুইডে যাচ্ছে, তাহলে vl আর হচ্ছে vl আর এটা কি হচ্ছে আর প্রথমে কি ছিল সলিড ছিল, তাহলে vs। এবার বলতো সেম অ্যামাউন্টের সাবস্ট্যান্স নিলি, ভালো করে শোন এটা খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, সেম অ্যামাউন্টের সাবস্ট্যান্স নিলি, সাবস্ট্যান্স নেওয়ার পরবর্তীতে কি হচ্ছে একটা লিকুইড দেখতেছিস আর একটা সলিড দেখতেছিস, কার ভলিউম বেশি হওয়ার কথা। ইন জেনারেল লিকুইডের ভলিউম কি হবে বেশি হবে কার তুলনায় সলিডের তুলনায়, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা দেখা যায়। ওয়াটার এটাকে অ্যানোমালাসলি রিপ্রেজেন্ট করে, এটার উল্টা দেখায়। উল্টা কিসের জন্য দেখায়, তোরা ছোটবেলা থেকে পড়াশোনা করছিস, তোরা দেখিস জলের উপর কি হচ্ছে বরফ ভাসে না বরফের উপর জল ভাসে, ওয়াটারের উপর আইস থাকে না আইসের উপর ওয়াটার থাকে, কি হয় বলতো তোরা দেখিস যখন শীতের দেশে ঘুরতে যাস নিচে কি হচ্ছে ড্যামগুলোর নিচে হচ্ছে জল থাকে, যেখানে মাছ খেলাধুলা করে তার উপরে কি থাকে হচ্ছে বরফ থাকে, বরফের উপর স্কেটিং করে মানুষ ঘোরাঘুরি করতেছে, ওকে সবকিছু খেলাধুলা করতেছে, ক্রিকেট খেলতেছে, সবকিছুই করতেছে। তাহলে নিচে জল থেকে উপরে কি থাকে হচ্ছে বরফ থাকে। এটা কিসের জন্য হয় কারণটা আমরা জানি ভলিউম টেম্পারেচারের বরফের গ্রাফ কি হয় প্রথমে হচ্ছে কমার পর একটা টাইমের পর হচ্ছে ইনক্রিজ করা শুরু করে। এটা কত ডিগ্রি অবধি কমতে থাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হচ্ছে ভলিউম কি হয় মিনিমাম হয় অর্থাৎ ডেনসিটি সবথেকে বেশি হয়। এই কারণেই তো হয় না, তার জন্য মাথায় রাখিস যে সব সময় কি হবে তাহলে বরফের ডেনসিটি কি হচ্ছে কম হচ্ছে, আইসের ডেনসিটি কম আর লিকুইডের ডেনসিটি বেশি। তাহলে ডেনসিটি যদি বেশি হয় তাহলে সেম সাবস্ট্যান্সের জন্য এটার ক্ষেত্রে কি হবে সলিডের কি হবে ভলিউম বেশি হবে, লিকুইডের ভলিউম কি হবে কম হবে। বুঝছিস তো কথাটা? যদি না বুঝিস তাহলে বস, এটা বোঝানোর চেষ্টা করতেছি, এটা অনেকে বুঝিস না তো দেখ ভালো করে বোঝাই দেই। বস একবার কি হচ্ছে যে আমরা কি জানি ডেনসিটি ইকুয়াল টু কি মাস পার ইউনিট ভলিউম। তাহলে এখান থেকে কি আসতেছে দেখ ভলিউম ইকুয়াল টু আসতেছে মাস পার ইউনিট ডেনসিটি। তাহলে ওয়াটারের ভলিউম ইকুয়াল টু কত হচ্ছে মাস অফ ওয়াটার বাই কি হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার। আর হচ্ছে আইসের ক্ষেত্রে ভলিউম অফ আইস ইকুয়াল টু কত মাস অফ আইস
আর হচ্ছে ডেনসিটি অফ আইস। অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি হচ্ছে এমডব্লিউ ইকুয়াল টু এম আইস, কারণটা আমরা সেম সাবস্টেন্স নিছি, সেম অ্যামাউন্টের সাবস্টেন্স নিছি, তাহলে মাস সেম আছে। অ্যান্ড আমরা দেখি কি হচ্ছে জলের উপর বরফ ভাসতেছে, আইস ভাসতেছে, তাহলে আইসের ডেনসিটি কি আছে, আইস ডেনসিটি রো, আইস ডেনসিটি কি আছে লেস দেন আইস জল। তাহলে দেখ এইটা আর এইটা সমান আছে, আর এটা হচ্ছে আইস কম আছে, এটা যদি কম থাকে এটা তাহলে কি হবে, এটা তাহলে কি হবে বেশি হবে। তাহলে ভি আইস গ্রেটার দেন কত হচ্ছে ভি ওয়াটার। আইস মানে কি সলিড, তাহলে ভিএস গ্রেটার দেন কত হচ্ছে ওয়াটার মানে লিকুইড ভিএল, বুঝছিস। তাহলে ভিএস বেশি হয়, ভিএল কি হয় কম হয়। তাহলে এটার দেখ নেগেটিভে যদি বেশি হয় তার মানে কি দিচ্ছে ডিপি বাই ডিটি কি দিচ্ছে নেগেটিভ দিচ্ছে। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করে এক্সপোনেনশিয়ালি ডিকেইং গ্রাফকে রিপ্রেজেন্ট করে, এক্সপোনেনশিয়ালি ডিকেইং গ্রাফকে রিপ্রেজেন্ট করে। তাহলে এক্সপোনেনশিয়ালি ডিকেইং গ্রাফকে রিপ্রেজেন্ট করে, তাহলে এটা হচ্ছে লিকুইড। এবার শোন, যদি তোরা আরেকটা ফেজ দেখিস, আরেকটা ফেজ সম্বন্ধে বলি, চল আরেকটা ফেজ বলে দিই। দেখ আরেকটাই ফেজ বাকি আছে, সেটা কি হচ্ছে সলিড টু ভ্যাপর বা গ্যাস। তাহলে এটার ক্ষেত্রে কি হবে ডিবি বাই ডিটি, এল বাই কত হবে টি ইন্টু কোথায় যাচ্ছে ভ্যাপর বা গ্যাস মাইনাস কত হচ্ছে সলিড। আমরা জানি ভিজি ভেরি 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 গ্রেটার দেন কত হবে হচ্ছে ভিএস হবে, তাহলে ডিপি বাই ডিটি কি হবে ডিপি বাই ডিটি অবভিয়াসলি কি হবে হচ্ছে পজিটিভ আসবে, তাহলে পজিটিভ হবে, এটা এক্সপোনেনশিয়ালি কি হবে ইনক্রিজিং হবে। ওকে, এটা হচ্ছে সলিড। তাহলে এই যে ডায়াগ্রামটা পাইলি এটা কি গেল হচ্ছে আমাদের হচ্ছে পিটি ডায়াগ্রাম ফর ওয়াটার। এটাই আমাদের করতে বলছিল না, তো সিম্পল জিনিস একটা করতে বলছিল, বলছে ড্র দা ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। তাহলে ফেজ ডায়াগ্রাম মানে পিটি ডায়াগ্রাম অফ ওয়াটার, এইটা হবে, মাথায় রাখিস। কিন্তু এইটা এইটা শুধুমাত্র কিন্তু লিকুইড হিলিয়াম আর ওয়াটারের জন্য হবে, কিন্তু আদার্স কোনো জন্য CO2 এর জন্য আসলে কিন্তু এটা হবে না, CO2 এর জন্য কিন্তু তখন আলাদা হয়ে যাবে, মাথায় রাখিস। আর এটার থেকে আমরা কি করছি ট্রিপল পয়েন্টকে ডিফাইন করতে পারি। ট্রিপল পয়েন্টকে কেমন করে ডিফাইন করতে পারি বোঝার চেষ্টা কর। ট্রিপল পয়েন্ট কি জিনিস, এটা যদি দেখিস এই যে লাইনটা আছে এই লাইনটাকে কি বলি হচ্ছে, অর্থাৎ এই লাইনটা লিকুইড আর গ্যাস কি করতেছে একসঙ্গে কোএক্সিস্ট করতেছে। তাহলে এই যে লাইনটা এটাকে আমরা কি বলি স্টিম লাইন বলি। তাহলে এই স্টিম লাইনের ক্ষেত্রে লিকুইড আর গ্যাস কি আছে হচ্ছে কোএক্সিস্ট করতেছে। এবার কথা হচ্ছে কতক্ষণ ইকুইলিব্রিয়ামে থাকবে, লিকুইড গ্যাস কোএক্সিস্ট করবে অর্থাৎ ইকুইলিব্রিয়ামে থাকবে কতক্ষণ। এবার দেখ ধরে টেম্পারেচার ইনক্রিজ করতেছি, টেম্পারেচার ইনক্রিজ করতেছি, একটা টাইমের পর একটা পার্টিকুলার টেম্পারেচারের পর কি হয়ে যাবে এটা মাথায় রাখিস, একটা পার্টিকুলার টেম্পারেচারের পর আমাদের কিসের ডেফিনিশন চাইছে রে ট্রিপল পয়েন্টের ডেফিনিশন চাইছে, সরি। তাহলে ট্রিপল পয়েন্টের ডেফিনিশন শোন আগে। ওকে, ট্রিপল পয়েন্টের ডেফিনিশন কি, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছিস এইখানে সলিড লিকুইড গ্যাস সবকিছু কি করতেছে একটা নির্দিষ্ট পি আর টি এর ভ্যালুতে কি করতেছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টে সলিড লিকুইড গ্যাস তিনটে স্টেটেই একসঙ্গে কোএক্সিস্ট করতেছে অ্যাট ইকুইলিব্রিয়ামে, ঠিক আছে। এই পয়েন্টটাকে কি বলি আমরা ট্রিপল পয়েন্ট বলি, ট্রিপল পয়েন্ট। তাহলে ট্রিপল পয়েন্ট কি জিনিস, ট্রিপল পয়েন্ট হচ্ছে দা কোএক্সিস্টেন্স পয়েন্ট অফ থ্রি স্টেট লিকুইড সলিড গ্যাস, এটাকে কি বলি আমরা ট্রিপল পয়েন্ট বলি, ক্লিয়ার। আর এইখান থেকে ক্রিটিক্যাল পয়েন্টের ডেফিনিশনটা বলতেছিলাম সেটা বলে দেই। ক্রিটিক্যাল পয়েন্ট কি, দেখ এই যে স্টিম লাইনটা দেখতে পাচ্ছিস এই স্টিম লাইনটার মধ্যে লিকুইড আর গ্যাস কি করতেছে কোএক্সিস্ট করতেছে, ইকুইলিব্রিয়ামে একসঙ্গে আছে। এবার কথা হচ্ছে কতক্ষণ থাকবে, টেম্পারেচার মানে কোশ্চেন আসে টেম্পারেচার যতই বাড়ে ওটা কি সবসময় থাকবে, অর্থাৎ লিকুইড আর গ্যাস কি একসঙ্গে থাকবে, অ্যান্সার হচ্ছে না, এটা কিছুক্ষণ থাকবে, তারপরে একটা পার্টিকুলার টেম্পারেচারের পর কি করে যাবে হচ্ছে লিকুইড আর গ্যাস একসঙ্গে কোএক্সিস্ট করবে না, যে পার্টিকুলার টেম্পারেচারের পর এই ইকুইলিব্রিয়ামটা নষ্ট হয়ে যাবে ওই নির্দিষ্ট টেম্পারেচারটাকে কি বলি আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি। আর ক্রিটিক্যাল পয়েন্টে কি হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার ক্রিটিক্যাল প্রেসার ক্রিটিক্যাল ভলিউম আসে। ওকে, এগুলা বের করাও শেখাবো তোদের, কোশ্চেনে তো আছে তখন আমি তোদের দেখাবো, ঠিক আছে, বুঝছিস। এটা বুঝছিস, না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বলিস। তো তো করাইছি বাকিদের, ওকে, এগুলা তো ডিটেলসে পড়াইছি।
তুই ভাব অ্যাসাইনমেন্টেই এমন করে পড়াচ্ছি, অরিজিনালে কেমন করে পড়াইছি, একবারে রেডি করায় দিছি। এবার আরেকটা জিনিস মাথায় রাখিস, যদি আদার্স এর ক্ষেত্রে দেখিস, আদার্স এর ক্ষেত্রে বোঝাচ্ছি না আমি, জাস্ট বলতেছি আদার্স, যেমন CO2 এর ক্ষেত্রে। CO2 এর ক্ষেত্রে কেমন হবে ডায়াগ্রামটা, ফেজ ডায়াগ্রামটা বোঝার চেষ্টা কর। CO2 এর ক্ষেত্রে এটা তো এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং হবেই, এক্সপোনেনশিয়ালি ইনক্রিজিং হবে। পরেরটাও লিকুইডেরটাও ইনক্রিজিং হবে, গ্যাসেরটাও ইনক্রিজিং হবে, এমন হবে। তাহলে সলিড, লিকুইড, গ্যাস। ওকে, কারণটা এই কন্ডিশনটা তখন তো আর হবে না। নরমালি লিকুইডের বেশি হবে, সলিডের কম হবে। এটা নরমাল গেল। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 15 এবার। কোশ্চেন নাম্বার 15 কি বলছে একবার দেখে নে তোরা। বলছে রাইট ডাউন দ্য রিলেশন বিটুইন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এন্ড মিন ফ্রি পাথ। এটা ডেরিভেশনও আসে কিন্তু। ওকে, এখন এই জায়গাটায় শুধুমাত্র আমাদের কি চাইছে, যদি দেখিস রিলেশন চাইছে, রিলেশনটা লিখে দেই। তাহলে ভিসকোসিটি কত হয়, কোশ্চেন নাম্বার 15, এটা ডেরিভেশনও আমরা শিখবো, কারণ ডেরিভেশনটাও আসে। তাহলে ভিসকোসিটি ইটা ইকুয়াল টু কত হয়, 1/3, ওকে, রো ভি আর হচ্ছে ল্যামডা, যেখানে এটা কি হচ্ছে ইটা ভিসকোসিটি কোএফিসিয়েন্ট, ওকে, ডাইনামিক ভিসকোসিটি যেটাকে বলি, রো ডেনসিটি গেল, ওকে, আর হচ্ছে ভি হচ্ছে এভারেজ মলিকুলার স্পিড, এই যে ভি এর বাদ দিছি মানে হচ্ছে এভারেজ মলিকুলার স্পিড, আর ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, এদের মধ্যে রিলেশন গেল। এবার কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 কি বলছে বলতো, কোশ্চেন নাম্বার 16 দাঁড়া দেখাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 16 এখান থেকে পড়। এখানে আমাদের কি বলছে কোশ্চেন নাম্বার 16 এ, বলছে ইউজিং দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডেরাইভ দ্য রিলেশন সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, যেটাকে মায়ার্স ইকুয়েশন বলি আমরা। ওকে, তাহলে এই ইকুয়েশনটাকে ডিরাইভ করতে বলছে, চল ডিরাইভ করে দেই আমরা। দেখ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে ডিরাইভ করতে বলছে, অনেকভাবে ডিরাইভ করা যায়, তার মধ্যে এটা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে করতে বলছে। তাহলে কোশ্চেন নাম্বার কত হচ্ছে 16, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা কি পাই বলতো, যদি আমরা হচ্ছে ডিকিউ অ্যামাউন্ট হিট দেই, তাহলে সেটা হচ্ছে ডিউ ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে, বাকিটা কি করবে হচ্ছে ওয়ার্ক ডান করবে। তাহলে হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস পি ইন্টু ডিভি গেল। ওকে, অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম ডিভি ইকুয়াল টু কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডেল কিউ, ওকে, ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ডিভি ইকুয়াল টু 0, অর্থাৎ এই টার্মটা 0 যাচ্ছে, তাহলে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট কি আছে, ভি আছে। তাহলে এটার থেকে আমরা কি বলতে পারি, সিবি সিভি ইকুয়াল টু হচ্ছে ডেল ইউ বাই ডেল টি, ঠিক আছে। তাহলে ডেল ইউ বাই ডেল টি অ্যাট হচ্ছে ভি, তাহলে এখান থেকে পাই হচ্ছে ডি ইউ ইকুয়াল টু সিবি ইন্টু ডিটি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 থেকে কি পাই, তাহলে ডি কিউ ইকুয়াল টু সিবি ডিটি প্লাস হচ্ছে পি ইন্টু ডিভি। ওকে, এটা পাচ্ছি। তাহলে দেখ এবার এটাকে কি করব আমরা, ডিফারেন্সিয়েটিং করব। তাহলে ডিফারেন্সিয়েটিং একটা জিনিস দেখিস, আমাদের সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর লাগে, আমাদের টার্গেট কি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, তার মধ্যে সিবি আসছে, আমার সিপি লাগবে। তাহলে ডিফারেন্সিয়েটিং কি করব, উইথ রেসপেক্ট টু টেম্পারেচার করব, কারণ সিপি কি জিনিস আমরা জানি, সিপি ইকুয়াল টু কত হচ্ছে ডেল কিউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। তাহলে কি করব, এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব উইথ কিপিং কনস্ট্যান্ট পি। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি কিপিং কনস্ট্যান্ট
কনস্ট্যান্ট পি। তাহলে ডেল কিউ বাই ডেল টি, শোন, ডেল কিউ বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি কত হবে সিপি, ডিটি হিসাবে টি এর ডেরিভেটিভ 1, তাহলে পি, তাহলে হচ্ছে ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। এটাই মানে কি হচ্ছে সিপি, সিবি ইকুয়াল টু কত হচ্ছে পি ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি, এটা 2 নাম্বার। এবার আমাদের ডেল ভি ডেল টি এট পি লাগবে, তাহলে এটা কেমন করে বের করি? নাও আমরা কি জানি পিভি ইকুয়াল টু হচ্ছে আরটি, আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানি। তাহলে এখান থেকে দেখ পি কে কনস্ট্যান্ট রাখবো, তাহলে পি ডেল ভি বাই ডেল টি এট কনস্ট্যান্ট পি। একটা জিনিস মনে রাখি, ডেরিভেটিভ করলি তাহলে কি আসবে হচ্ছে ইকুয়াল টু আর আসবে। কেমন করে আসলো বোঝার চেষ্টা করি, অনেকে বুঝিস না তোরা। পিভি ইকুয়াল টু কত হচ্ছে আরটি আছে, তাহলে কি করবি পি ইন্টু ডেল ভি প্লাস কত হবে ভালো করে বোঝার চেষ্টা কর, ভি ইন্টু ডেল পি ইকুয়াল টু আর ইন্টু কত আসবে ডিটি। দেখ পি যদি কনস্ট্যান্ট রাখিস তাহলে ডিপি ইকুয়াল টু কত হবে 0 হয়ে যাবে। পি কনস্ট্যান্ট রাখার কথা বলছে না, তাহলে ডিপি ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছিস পি ইন্টু ডেল ভি ইকুয়াল টু আর ইন্টু কত ডিটি। তাহলে এটা থেকে কি লিখতে পারিস পি ইকুয়াল টু ডেল ভি ডেল টি এট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু কত হচ্ছে আর গেল। ক্লিয়ার হচ্ছে, বুঝছিস জিনিসটা? তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি, তাহলে হচ্ছে একবারে এক্সপ্রেশন তাহলে 2 তে বসায় দেই। তাহলে ফ্রম ইকুয়েশন 2 তাহলে কত হচ্ছে সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, তাহলে কি হচ্ছে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। প্রুফড হয়েছে কি হয় নাই? তাহলে লেখ হেন্স প্রুফড। তোদের এক্সামের জন্য দেখ কত কোশ্চেন সলভ করাই দিতেছি, এগুলা করবি বাস এক্সাম একদম চাক্কাস এক্সাম দিবি। তোদের কিন্তু ফিজিক্স খুবই সহজ, একটু খালি দিনে কয়েক ঘন্টা করে পড়াশোনা করবি বাস, তারপরে দেখবি ফিজিক্সের ইন্টারেস্টিং কেরিয়ার গড়ে তুলতে পারবি ফিজিক্স নিয়ে। ওকে, খালি মজাদার উপায়ে পড়াশোনা কর, আর আগের সেমিস্টার গুলার কে কি হয়েছে ওগুলা ভুলে যা। ওকে, একদম নতুন করে এই সেমিস্টারে ভালো রেজাল্ট করার চেষ্টা কর। একবার ভালো রেজাল্ট কর, তারপরে দেখবি আলাদাই জোশ আসবে, পরে যে কোনো সেমিস্টার যে কোনো ভাবে ভালো রেজাল্ট করেই ছাড়বি তোরা। জোশে জোশে খালি ভিডিওগুলো দেখে নে, প্রিপারেশন করে নে, ওকে, প্র্যাকটিস করে নে কোশ্চেন গুলা। কোশ্চেন নাম্বার 17 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখ। কোশ্চেন নাম্বার 17 বলছে ক্যালকুলেট দ্য এন্ট্রপি ফর তোরা, তাহলে বলছে ক্যালকুলেট দ্য এন্ট্রপি অফ এ মোল অফ পারফেক্ট গ্যাস ইন টার্মস অফ টেম্পারেচার এন্ড প্রেসার। তাহলে টেম্পারেচার আর প্রেসারের রেসপেক্টে এন্ট্রপি ক্যালকুলেট করতে বলছে ফর 1 মোল সাবস্ট্যান্সের জন্য। ওকে, তাহলে কর। কোশ্চেন লেগে নে।